বিসমিল্লাহির রহমানির রহিম। চুয়াড়া আদর্শ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক রসায়ন অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা আক্তার, প্রভাষক রসায়ন বিভাগ, চুয়াড়া আদর্শ ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা পড়ব অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? কোনো সিস্টেমের মধ্যে যত ধরনের শক্তি সম্ভব তার সবগুলোর যোগফলকে বলা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি। আমরা জানি যে শক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তাহলে আমরা কি লিখতে পারি যে অভ্যন্তরীণ শক্তি সমান হচ্ছে অভ্যন্তরীণ স্থিতি শক্তি যোগ হচ্ছে অভ্যন্তরীণ গতি শক্তি। এই হচ্ছে কোনো সিস্টেমের মধ্যে সব ধরনের শক্তি মানে অভ্যন্তরীণ স্থিতিশক্তি, অভ্যন্তরীণ গতিশক্তি দুটোটার যোগফলকে বলা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিকে ইউ বা ই দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এবার আমরা পড়ব এনথালপি। এনথালপি কাকে বলে? এনথালপি আমরা সূত্র লিখতে পারি, দেখো এইচ সমান হচ্ছে ইউ প্লাস পি। সূত্র মনে রাখলে সহজে সংখ্যা লেখা যাবে। এইচ সমান হচ্ছে ইউ প্লাস পিভি, মানে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে চাপ ও আয়তনের গুণফলের শক্তি যোগ করলে যে মোট শক্তি হয় তাকে ওই সিস্টেমের এনথালপি বলা হয়। এনথালপিকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আবার দেখো কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে চাপ ও আয়তনে গুণফলের শক্তি যোগ করলে যে মোট শক্তি হয় তাকে ওই সিস্টেমে এনথালপি বলা হয়। এনথালপিকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো অবস্থা পরিবর্তন তাপ। অবস্থা পরিবর্তন তাপ কাকে বলে? অবস্থা পরিবর্তনের জন্য এক মোল পরিমাণ পদার্থের যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন ঘটে তাকে অবস্থা পরিবর্তন বলে। মানে অবস্থা পরিবর্তনের জন্য এক মোল পরিমাণ পদার্থের যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে কি অবস্থা পরিবর্তন তাপ। অবস্থা পরিবর্তন তাপ বিভিন্ন প্রকারের হতে পারে। এক নম্বর দেখো পরমাণুকরণ তাপ। পরমাণুকরণ তাপ। দুই হচ্ছে বাষ্পীকরণ তাপ। তিন হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ। চার হচ্ছে গলন তাপ। পাঁচ হচ্ছে দ্রবণ তাপ। এই যে আমি কতগুলো তাপের নাম লিখে দিলাম অবস্থা পরিবর্তন, এগুলো কষ্ট করে বই থেকে পড়ে নেবে। আমরা পরবর্তী পড়ায় যাব, আমরা পড়বো প্রশমন তাপ, যা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রশমন তাপ। প্রশমন তাপ কাকে বলে? সাধারণ কক্ষ তাপমাত্রা যেমন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মোল অ্যাসিড এক মোল ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি প্রশমন তাপ। মানে হচ্ছে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে একটা ক্ষার, এক মোল অ্যাসিড এক মোল ক্ষার, দুটা বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি প্রশমন তাপ। এখন দেখো এখান থেকে তিনটা প্রশ্ন পরীক্ষাতে আসে। এক হচ্ছে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক কেন? দেখো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক কেন? আমরা জানি যে তীব্র অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর তীব্র ক্ষার মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো আমরা যেটা বিক্রিয়া লিখি,
তীব্র অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা মিলে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। এই তীব্র অ্যাসিড তীব্র ক্ষার এই দুইটার ক্ষেত্রে প্রশমন তাপের মানটা হচ্ছে ডেল্টা এইচ সমান হচ্ছে -57.34 কিলোজুল। পানিটা ধ্রুবক কেন বলছে, মানে এই মানটা ধ্রুব থাকবে। কেন ধ্রুব থাকবে? এখন দেখো, আমরা জানি যে যদি অ্যাসিডটা তীব্র হয় তাহলে যেটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, একইভাবে যখন তীব্র ক্ষার হয় এটাও সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। তাহলে যদি আমরা এটা দেখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে উৎপন্ন হয় হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন। একইভাবে যদি ক্ষার বিয়োজিত হয় তাহলে হয় কি সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। এখন দুটোটা বিক্রিয়াকে আমরা আয়নিক রূপে প্রকাশ করলাম। এখন দেখো, আমরা বিক্রিয়া লিখি। আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা মিলে হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। এখন আমরা এটাকে আয়ন হিসাবে লিখতে পারি, বা এটা লিখতে পারি যে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন, এই প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। একইভাবে লিখতে পারি সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন প্লাস হচ্ছে পানি। এখন দেখো, এই যে এখানে আমরা আয়নিক রূপে লিখে দিলাম। এবার দেখো, এখানে সোডিয়াম আয়ন এখানে যা ছিল এখানে তাই আছে, একইভাবে ক্লোরাইড আয়ন এখানে যা ছিল এখানে তাই আছে। যদি একই রকম থাকে, মানে বিক্রিয়কের যদি আয়ন সংখ্যা এবং উৎপাদে আয়ন সংখ্যা, মানে তার জারণ সংখ্যা সমান হয়, তা তাদেরকে দশক আয়ন বলে। এখন আমরা উভয় দিক থেকে দশক আয়নগুলো কি করব, বাদ দিয়ে পাই। বাদ দিলে কি থাকবে দেখো, এখানে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, দুটো মিলে হবে কি পানি। মূলত অ্যাসিড ও ক্ষার, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যেখানে নিবা, মূলত প্রতি ক্ষেত্রে একটা বিক্রিয়া হচ্ছে নির্দিষ্ট, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন মিলে কি উৎপন্ন হবে, পানি। যেহেতু প্রতি ক্ষেত্রে একই রকম বিক্রিয়া হয়, অর্থাৎ অ্যাসিড ও ক্ষারের ক্ষেত্রে মূলত বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, দুইটা মিলে হবে পানি। তার জন্য তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মানটা কি হবে, ধ্রুবক হবে, আর তার মান হচ্ছে -57.34 কিলোজুল। ঠিক আছে, এবার দেখো আমরা আরেকটা প্রশ্ন পড়ব। এটা হচ্ছে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক নয় কেন? ধ্রুবক নয় কেন? দেখো, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক নয় কেন? আমরা করছি তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপের মানটা নির্দিষ্ট, কিন্তু এর মধ্যে যদি যে কোনো একটা দুর্বল হয় সেই ক্ষেত্রে প্রশমন তাপের মানটা আর ধ্রুবক থাকে না, সেটা হবে কমে যাবে। এখন দেখো, একটা মৃদু অ্যাসিড নাও, মৃদু অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর এখানে হচ্ছে তীব্র ক্ষার, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা এটাকে আয়ন হিসাবে লিখবো অ্যাসিটেট আয়ন প্লাস হচ্ছে হাইড্রোজেন আয়ন, একইভাবে সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। এখন দেখো, এইটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড। আমরা জানি যে মৃদু অ্যাসিডের অসম্পূর্ণ বিয়োজন ঘটে, মানে এটা বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন প্লাস হচ্ছে হাইড্রোজেন, এটা সাম্য অবস্থায় থাকবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড মানে তীব্র ক্ষার, এটা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তা এখন দেখো, এটার বিয়োজনে হাইড্রোজেন আয়ন আর এটার বিয়োজনে হাইড্রোক্সাইড আয়ন, দুইটা মিলা হবে কি পানি। এখন এখানে দেখো, যেহেতু এটা অসম্পূর্ণ বিয়োজন, এটার অসম্পূর্ণ বিয়োজনের ফলে সৃষ্ট হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সম্পূর্ণ বিয়োজনের ফলে সৃষ্ট হাইড্রোক্সাইড আয়ন, দুইটা মিলে উৎপন্ন হবে কি পানি। এই পানি উৎপন্ন হওয়ার সাথে সাথে এটা আবার কি হবে, এটা আবার বিয়োজিত হয়ে আবার হাইড্রোজেন আয়নে পরিণত হয়। মানে হচ্ছে এই বিক্রিয়াটা চলতেই থাকে, এটা কখনো কি শেষ হবে না। মানে অ্যাসিটিক অ্যাসিডের পূর্ণ প্রশমিত হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতেই থাকে। তাহলে বিক্রিয়া চলতে চলতে তার শক্তিটা কি হবে, কমে যাবে না। এই কারণে যেহেতু এটার অসম্পূর্ণ বিয়োজন, সাম্যাবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং সাম্যাবস্থা সম্পূর্ণ প্রশমিত হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতে থাকে। এই কারণে তাদের প্রশমন তাপের মানটা ধ্রুবক মানের চেয়ে 2.2 কিলোজুল কি হবে, কমে যাবে। মানে হচ্ছে তারপরটা কত ছিল, মানটা ছিল
মাইনাস 57.34। এখান থেকে 2.2 কিলোজুল কমে যাবে, কত হবে মাইনাস 55.14 কিলোজুল, 14 কিলোজুল কমে যাবে। তার একমাত্র কারণ হচ্ছে এটা অসম্পূর্ণ বিয়োজন। এই হলো মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারের প্রশমন তাপের মানটা ধ্রুবক হয় না। এবার দেখো, এবার একটা প্রশ্ন পড়বে এখান থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান, প্রশমন তাপের মান সাধারণ মানের চেয়ে বেশি হয় কেন? মানে হচ্ছে আমরা জানি যে এটা তীব্র অ্যাসিড, এটা তীব্র ক্ষার, তাহলে তার মান হওয়া উচিত ছিল 57.34, কিন্তু তার মানটা এর থেকে আরো বেড়ে যায়, 11 কিলোজুল বেড়ে যায় হয় কত মাইনাস 68.6 কিলোজুল। কেন হয় এখন দেখো, আমরা আগের মতো ব্যাখ্যা করব। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। দেখো তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা মিলে হবে কি সোডিয়াম ফ্লোরাইড প্লাস হচ্ছে পানি। যদি আমরা আয়নিক হিসেবে দেখি, দেখো এটা আয়ন লিখে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে ফ্লোরাইড আয়ন। একইভাবে সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, এটা মিলে হবে সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে ফ্লোরাইড আয়ন প্লাস হচ্ছে পানি। একইভাবে আমরা উভয় দিক থেকে দর্শক আয়নগুলোকে বাদ দিলে কি হবে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড, দুইটা মিলে হবে পানি। তার মানে দাঁড়ালো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হলে প্রতি ক্ষেত্রে একটা বিক্রি হচ্ছে নির্দিষ্ট, এই কারণে তার প্রশমন তাপের মানটা হচ্ছে ধ্রুবক, তার মান হচ্ছে মাইনাস 57.34 একটা কারণ। 2 নাম্বার হচ্ছে এটার মানটা বেড়ে যায় কেন? দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার ক্ষেত্রে ফ্লোরাইড আয়নের আকার হচ্ছে ক্ষুদ্র, ফ্লোরাইডের আকার ক্ষুদ্র হওয়ার কারণে এটা পানির সাথে খুব দৃঢ়ভাবে আটকে থাকে, যার কারণে এটাকে সরাইতে খুব বেশি শক্তির প্রয়োজন হয়, সেখান থেকে প্রচুর তাপ শক্তি নির্গত হয়। এই কারণে এখানে প্রশমন তাপের মানটা মাইনাস 57.34 থেকে 11 কিলোজুল বেড়ে গিয়ে হয় কত মাইনাস 68.6 কিলোজুল। এই হচ্ছে এর ব্যাখ্যা। এভাবে আমরা এই 3টা প্রশ্ন খুব ভালোভাবে শিখব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।